আসসালামু আলাইকুম। অনেকদিন পর কিন্তু আবারও সেই তোমাদের সকলের প্রিয় নোমান ভাইকে কিন্তু বায়োলজির বস, জীববিজ্ঞানের বস, যেটা বলবো যে বিগত কয়েক বছর ধরে কিন্তু নোমান ভাই ক্লাস নিয়ে আসছে এবং গত বছর কিন্তু ডিপ্লোমা এবং বিএসসি তে কিন্তু নোমান ভাইয়ের যে ক্লাসগুলো ছিল, যে সাজেশনগুলো ছিল 100-তে 100% কিন্তু কমন ছিল। এবং এবছর কিন্তু নোমান ভাইয়া তোমাদের অফলাইন অনলাইনে জীববিজ্ঞান অংশে কিন্তু ক্লাস নেবেন, পাশাপাশি সুমন্ত ভাই ক্লাস নেবেন, কোন কোন টিচাররা ক্লাস নেবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে দেখিয়ে দেব। এবং আমরা একটু দেখি যে নোমান ভাই আজকে আসলে তোমাদেরকে কি পড়াবেন। যারা নার্সিং এ পরীক্ষা দিবে তাদেরকে জীববিজ্ঞানের শাখা সমূহ অর্থাৎ জীববিজ্ঞানের বিকাশ যেটা সেই অংশটা কিন্তু পড়াবেন এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। এবং তোমরা একটু যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করতে হবে। এবং যারা যারা একদম নার্সিং কোর্সটা ফ্রিতে যাচ্ছ, কে কে ফ্রিতে যাচ্ছ একটু হাত উঁচু করতে পারো। এখন হাত উঁচু করলে তো আমরা দেখতে পাবো না, এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে একটু কমেন্ট করবে যে কে কে আসলে নার্সিং কোর্সটা সম্পূর্ণ অনলাইন কোর্সটা ফ্রিতে করতে যাচ্ছ। তাদেরকে কমেন্ট করতে হবে। আমরা আমাদের যে ফ্রি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা তোমাদেরকে যুক্ত করে নিব। আজকে কিন্তু জীববিজ্ঞানের বিকাশ যেখান থেকে প্রত্যেক বছর নার্সিং ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে সেই জায়গার কিন্তু খুঁটিনাটি যে বিষয়গুলো আসে সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করে দিবেন। এবং আমরা একটু দেখব যে আমাদের অনলাইনের যে টিচার প্যানেল, অনলাইন ব্যাচের যে বিস্তারিত, তোমরা কয়েকদিন যাবত কিন্তু শুনছো যে অনলাইন ব্যাচে কি কি থাকবে, কত কোর্স ফি, সবকিছু আমি এখন একটু তোমাদেরকে বলে দিব। স্যার ক্লাসটা আমরা 2 মিনিট পরে শুরু করি। আমি জাস্ট একটু স্টুডেন্টদেরকে বলে দিই, যেহেতু ওরা প্রতিদিনই জিজ্ঞাসা করতেছে, তো আমি জাস্ট একটু বলে দিই। আমাদের যে অনলাইন কোর্স ফি আমাদের কিন্তু টোটাল 5,500 টাকা কিন্তু কোর্স ফি। এখানে কিন্তু 50% ছাড়া কিন্তু ভর্তি চলছে, যেখানে কিন্তু ডিপ্লোমা নার্সিং এ কিন্তু 2750 টাকা কোর্স ফি এবং বিএসসি তে কিন্তু এখানে 3500 টাকা কিন্তু কোর্স ফি। এই অনলাইন ব্যাচে আসলে কি কি পাচ্ছে স্টুডেন্টরা? 150টা লাইভ ক্লাস পাচ্ছে, 140টা রেকর্ডেড ক্লাস পাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একদম কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু যখন যে ক্লাসটা দরকার সেই ক্লাসটা কিন্তু রেকর্ডেড পেয়ে যাচ্ছে। মোট 290টা ক্লাস পাচ্ছে, 120টা এক্সাম পাচ্ছে। অনলাইনে গুগল এর মাধ্যমে পরীক্ষাটা হবে। 50 মার্কসের ব্যাখ্যা সহ ক্লাস টেস্ট সাপ্তাহিক এবং মাসিক ভাবে নেওয়া হবে। 100 মার্কসের উপর এবং মাসিক 200 মার্কসের উপর এক্সাম। ফ্রি লেকচার শিট, যেটা আমাদের 12তম সংস্করণ। এবং 12তম সংস্করণ মানে বুঝতেই পারছো, যেটা হয় বিভিন্ন 2-5 দিন 2-1 বছর বয়স যে কোচিং গুলো, সেখানে বইয়ের মান এত নিম্ন থাকে, ভুলে ভরা থাকে, কিন্তু আমাদের কিন্তু সেই 12তম সংস্করণ যেহেতু, তার মানে বুঝতেই পারছো যে ভুল হওয়ার কোনো প্রকার সুযোগ নাই। যে লেকচার গাইডটি, যে লেকচার শিট গুলো পাবে, যে ভর্তি গাইড গুলো পাবে, কোনো প্রকার ভুল হওয়ার সুযোগ নাই। একদম 100% নিশ্চিন্তে তুমি তোমার এই শীট গুলো পেয়ে যাবে। এবং আরো যেটা যারা পাচ্ছ অনলাইন ব্যাচে 24 আওয়ার তোমার ডাউট সলভিং এর জন্য, তোমার যে সন্দেহগুলো থাকবে, কনফিউশন গুলো থাকবে, যে কোনো কিছু পড়তে গেলে কোনো কিছু যদি না বোঝো, সেগুলো কিন্তু আমাদের কিন্তু একটা সাপোর্টার, একটা স্টুডেন্ট টিম থাকবে যারা বিভিন্ন নার্সিং কলেজে পড়ে, আনলিমিটেড এক্সাম পাচ্ছ, প্র্যাকটিস এক্সাম পাচ্ছ, যারা 24 আওয়ার্স দিতে পারবে। যখন তুমি যে অধ্যায়ের উপর পড়বে সেই অধ্যায়ের উপর কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছ। এবং স্টুডেন্ট অ্যাডভাইজার সাপোর্টার, অর্থাৎ যে কোনো ধরনের পরামর্শের জন্য কিন্তু আমাদের একটা টিম থাকবে, যেখান থেকে তুমি কিন্তু যে কোনো ধরনের তুমি পরামর্শ নিতে পারবে। সুতরাং ভর্তির জন্য তোমার যে নাম্বারে তুমি যোগাযোগ করবে, বিকাশ পেমেন্ট যদি দিতে চাও তাহলে 01947631160। এটা হচ্ছে যে আমাদের মোটামুটি নার্সিং অনলাইনের যে কোর্স, সেই কোর্স। এখন আমরা একটু দেখব যে আমাদের যে টিচার প্যানেল, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, টিচার প্যানেলের যে ছবিটা, আচ্ছা এখানে এটা আসে নাই। আমি একটু টিচার প্যানেলটা একটু দেখিয়ে দিব। তার আগে স্যার একটু টিচার প্যানেলটা একটু সবাইকে দেখিয়ে দিই, তাহলে আমি টিচার প্যানেলটা একটু দেখিয়ে দিব। আমাদের যে টিচার প্যানেল, এই যে টিচার প্যানেল, এখানে দেখতেই পাচ্ছ যে জিকে ক্লাস নেবে সারা বাংলাদেশের জনপ্রিয় মঈন জিকে বইয়ের লেখক মঈন স্যার, এখানে সুমন্ত স্যার ক্লাস নেবেন, বাংলার গোপাল স্যার, বাংলার আবির স্যার, সালমান স্যার, আকিব স্যার, পুলক স্যার, মুক্তাদির স্যার, প্রবীর স্যার, চয়ন স্যার, অ্যানি স্যার, নোমান স্যার, সরি অ্যানি ম্যাম, অ্যানি স্যার না,
রোমান স্যার, রিপন স্যার, আরিফ স্যার, সোহাগ স্যার, প্রবি স্যার, সরোর স্যার এবং আমি নিজে, পাশাপাশি আমাদের আরো কিন্তু সৌরভ স্যার আছেন, আরো রহমান স্যার আছেন, আমাদের ইব্রাহিম স্যার আছেন, অনেকে হয়তো ছবি দেওয়া সম্ভব হয় নাই। তো এনারা প্রত্যেকে কিন্তু ক্লাস নেবেন এবং প্রত্যেকে কিন্তু কয়েক বছর যাবত কিন্তু ক্লাস নিয়ে আসছেন। সুতরাং বুঝতেই পারছো যে তোমরা আসলে কতটা বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ। তাহলে আমরা মনে হয় নোমান স্যার ক্লাসটা শুরু করি আমরা। জি স্যার, ক্লাসটা শুরু করি। তাহলে চলে আসেন আমরা ক্লাস শুরু করি। আমরা এখনই ক্লাস শুরু করব। আমরা আমাদের সঙ্গে কে কোন জায়গা থেকে কারা কারা যুক্ত হয়েছে আমরা একটু দেখতে যাচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে। আকিব স্যার যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। একটু বলতে হবে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, এবং অবশ্যই একটু রিকোয়েস্ট করব যে তোমাদের যারা নার্সিং ফ্রি কোর্স করতে চাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করবে এবং আর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই বন্ধুকে মেনশন দিয়ে দাও। স্যার শুরু করেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আসলে ভালো না থাকার উপায় নেই, মামুন স্যার এত কম থাকে, এত কিছু জিনিস উপহার দিচ্ছে তোমাদের, আসলে ভালো থাকারই আসলে উচিত। আর হচ্ছে আমরা একদম এইচএসসি লাস্ট দিন থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি। আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম যে তোমাদের এইচএসসির শেষ দিনই আমাদের এডমিশন জার্নি শুরু করেছে। আর আমরা সবসময় মেনটেন করার ট্রাই করি যে যেন বেস্ট কোয়ালিটি আর কোয়ান্টিটিটা তোমরা পাও, ঠিক আছে? আমরা তোমাদের এই যে আমাদের জার্নিটা শুরু হলো, আমরা একদম তোমাদের এডমিশনের লাস্ট দিন পর্যন্ত আমাদের সাপোর্টটা পাবে। আমরা পার্সোনালি তোমাদের মেন্টরিং করব, তাই তোমাদের সব ধরনের সমস্যাগুলো আমরা কিন্তু নিজের কাউন্সিলিং এর মাধ্যমে সবগুলো সমস্যার সমাধান করব। আশা করি তোমরা যদি এডমিশন লাস্ট পর্যন্ত থাকো তাইলে আমাদের অবশ্যই আমরা বিজয় ছিনিয়ে আনতে আসলে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তো অনেক কথা বললাম, মামুন স্যার তো তোমাদের অনেক কিছু বুঝিয়ে দিলেন। এখন আমরা একটু ক্লাসে যাওয়া যাক। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে উদ্ভাস ক্লাস কর্তৃক আয়োজিত মান্থলি ফ্রি ক্লাসের বায়োলজি লেকচার সিরিজে আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আমাদের ক্লাসের ফার্স্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম সেল নিয়ে, ঠিক আছে? এখন আজকের সেকেন্ড ক্লাসে আমরা কি পড়বো? সেকেন্ড ক্লাসে আমরা পড়বো হচ্ছে যে জুলজির খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক, জীববিজ্ঞানের বিকাশ, জীববিজ্ঞানের বিভিন্ন শাখা এবং কিছু বিজ্ঞানীর অবদান নিয়ে আজকে আমরা একটু লেখাপড়া করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। আর তোমরা কিন্তু অবশ্যই আমরা দেখি যে তোমরা নিজেরা ক্লাস করো, ফ্রেন্ডদের মেনশন করো না, শেয়ার করো না, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। যদি ফ্রেন্ডদের যদি কেয়ার বাড়াতে চাও অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার করলে কিন্তু অবশ্যই কেয়ার বাড়ে, বন্ধুত্ব বাড়ে। আর তুমি তোমার সাথে সাথে যদি তোমার ফ্রেন্ডও একসাথে আমরা যদি এডমিশন জার্নিতে জড়িয়ে হতে পারে, আসলে খুব একটা ভালো একটা লাগার বিষয় হবে। তাই অবশ্যই ফ্রেন্ডদের কি করবে, ফ্রেন্ডদের বেশি বেশি করে শেয়ার করবে, মেনশন করবে। আর অবশ্যই নিজে খাতা কলম নিয়ে বসবে, অবশ্যই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করবে, লাস্ট অব্দি থাকবে। অবশ্যই আমরা অনেক কিছু ভালো কিছু শিখতে পারবো আশা করি। আচ্ছা, আজকে আমাদের প্রথম টপিকটা কি দিয়ে শুরু হবে? আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে জীববিজ্ঞানের বিকাশ, ঠিক আছে? জীববিজ্ঞানের বিকাশ কথাটা বললে আমাদের ফার্স্টে যার কথা মনে করেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। কার কথা মনে করেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটল আসলে কে? আমাদের লেখাপড়া করার সময় একদম ইন ডেপথ যদি আমরা না জানি বা আমাদের বেসিক থেকে যদি না জানি তাহলে একটু সমস্যা হয়ে যায়। আমরা জীববিজ্ঞানের বিকাশ বললে কেন অ্যারিস্টটলের নাম আসে, এইটা প্রথম বলতে গেলে বলতে হয় যে অ্যারিস্টটল হচ্ছেন জীববিজ্ঞানের জনক। আর তোমরা দেখো তো হাতের লেখাটা বোঝা যায় কিনা, রিটেন কি বোঝা যায় কিনা? অবশ্যই না বুঝতে পারলে অবশ্যই বলবে, ঠিক আছে?
অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। উনি শুধু জীববিজ্ঞানের জনক হয়েই থামেননি, উনি আরো একটা জিনিসের জনক, উনি হচ্ছে প্রাণী প্রাণীবিজ্ঞান। জীববিজ্ঞানকে আমরা দুইটা ভাগে ভাগ করি না, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি। বোটানি আর জুলজির ভিতর উনি আবার জুলজির আবার জনক, তাহলে উনি হচ্ছে প্রাণী বিজ্ঞানেরও জনক। আর আমরা যখন এর আগের দিন সেল নিয়ে যখন লেখাপড়া করছি তখন আমরা বলেছিলাম যে বোটানির জনককে, ঠিক আছে, উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি জনক উদ্ভিদ বিজ্ঞান, এটা আমাদের একটু জেনে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। আচ্ছা, আমরা কি পড়লাম? আমরা জীববিজ্ঞানের বিকাশ নিয়ে আমরা লেখাপড়া করতেছিলাম। জীববিজ্ঞানের বিকাশ পড়তে গেলে যার কথা সর্বপ্রথমে আসে উনি হচ্ছেন কি অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি আমাদের জীববিজ্ঞানের জনক। অ্যারিস্টটল শুধু জীববিজ্ঞানের জনক হয়েই থামেননি, উনি হচ্ছে জীববিজ্ঞানকে আমরা তো দুইটা সেক্টরে ভাগ করতে পারি, একটা হচ্ছে বোটানি, একটা জুলজির উনি আবার হচ্ছেন জুলজির জনক, ঠিক আছে। আর একটা আমরা এক্সট্রা ইনফো একটু জেনে নিব যে উদ্ভিদ বিজ্ঞানের জনককে বা বোটানির জনক বা উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। আচ্ছা, ওকে, আমরা কিছু ডাটা জেনে নিলাম। এছাড়াও জেনে রাখা ভালো কিছু বলছে কি দেখো, বলছে হচ্ছে দেখো, বলছে এই যে আমি যেটা কথা লিখে দিচ্ছি, গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক, ওকে। এরপর বলছে কি উদ্ভিদ বিজ্ঞানের জনকে থিওফ্রাস্টাস আর প্রাণী বিজ্ঞানের জনকে অ্যারিস্টটল, এই কথাটা লেখা ছিল, ওকে। আচ্ছা, এর পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইডে আসলে মামুন স্যার তোমাদের ক্লিয়ারলি সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে আমাদের অনলাইন ক্লাসের ফি হচ্ছে 5,500 টাকা, কিন্তু ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে 2,750 টাকা আছে। তোমরা অবশ্যই খুব আমরা এই ডিসকাউন্ট কিন্তু বেশি দিন থাকবে না, তাই তোমরা খুবই দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড, তাই এই লিমিটেড সিটের ভিতরে তোমরা যদি ভর্তি না হয়ে যায় এরপরে কিন্তু আসলে আমরা নিতে পারবো না। তাই অবশ্যই তোমরা দ্রুততার সাথে ডিসকাউন্ট সহ তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই অফারটা অবশ্যই তোমাদের লুফে নেওয়া উচিত, আশা করি, ওকে। আচ্ছা, আচ্ছা, এছাড়া আমরা একটু আরো এক্সট্রা কিছু জেনে নিব যে আসলে কি কি। অ্যারিস্টটল তো আমরা দেখছিলাম যে অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। উনি এছাড়াও কি কি কাজ করছেন দেখো। আচ্ছা, উনি অ্যারিস্টটল কি করেছেন? অ্যারিস্টটল হচ্ছে যে প্রাণীকে রক্তযুক্ত রক্তবিহীন, প্রথম একদম আমরা তো শ্রেণীবিন্যাস ছিল না তখন, কি করছেন উনি যে প্রাণীকে রক্তযুক্ত আর রক্তবিহীন এই দুইটা ভাগে ভাগ করছেন। এছাড়াও ডারউইন কি করেছেন? ডারউইন করেছেন কি বিবর্তনবাদের জনক বলা। ডারউইন কি করেছেন? একদম আমাদের একদম এককোষী কোষ, যেমন হচ্ছে অ্যামিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, এইগুলা থেকে কিভাবে আমাদের আসলে উন্নত পর্যায়ে গেছে, যেরকম মানুষ, পশু পাখি, এই পর্যায়ে কিভাবে বিবর্তিত হয়, আসলে মানুষগুলোতে কিভাবে পরিবর্তিত হয়েছেন, এইসব কথা নিয়ে আসলে কথা বলেন কে? ডারউইন, ঠিক আছে। এছাড়া হচ্ছে যে আরো বিভিন্ন বিজ্ঞানের অবদান নিয়ে আমরা লেখাপড়া করতে পারবো, যেমন ওয়াল্টার ফ্লেমিং।
ওয়াল্টার ফ্লেমিং কি করেন, প্রথম একটা সামুদ্রিক স্যালামান্ডার কোষে কি কোষ বিভাজন কি দেখতে পান, ঠিক আছে। উনি প্রথম মাইটোসিস বা মিউসিস এগুলো নামকরণ করেন। আচ্ছা, এইগুলো আমরা একটু দেখলাম যে অ্যারিস্টটল প্রথম কি করছিলেন, অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক, উনি কি কি কাজ করছিলেন। উনি ফার্স্টে করছিলেন কি যে প্রাণীকে রক্তযুক্ত রক্তবিহীন এই দুইটি ভাগে ভাগ করেছিলেন। এছাড়াও ডারউইন কি করেছিলেন, ডারউইন হচ্ছে বিবর্তনবাদের জনক। বিবর্তনবাদ আসলে কি ব্যাখ্যা করে, বিবর্তনবাদ বলে যে আমরা এককোষী জীব থেকে কিভাবে আমরা উন্নত গোষ্ঠীগুলো তৈরি হয়েছে, উন্নত প্রজাতিগুলো তৈরি হয়েছে, এইটা নিয়ে আলোচনা করে। এছাড়া হচ্ছে ওয়াল্টার ফ্লেমি আমাদের প্রথম কোষ বিবর্তন দেখতে পান। এরকম বিভিন্ন বিজ্ঞানী আসলে প্রথমে এই আমাদের অবদান রাখছেন এই পর্যায়ে আসতে, আমাদের কিভাবে আমরা এত দূর আসছি বা কিভাবে আমাদের বিভিন্ন রক্ত কিভাবে সঞ্চালন হয় বা কোষ বিভাজিত হয়, এগুলো সব কিছু আস্তে আস্তে কিন্তু পরিবর্তিত হয়ে এই পর্যায়ে আসছি, ঠিক আছে। এইসব বিজ্ঞানী আসলে এই হালকা পাতলা আমরা একটু দেখলাম, আর সামনে আমরা অনেক কিছু জানতে পারবো। ওকে, আচ্ছা, এডমিশন জানিয়ে দিস অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক যদি বলা হয় তাহলে আমি বলবো যে এই যে জীববিজ্ঞানের নামকরণ বা দ্বিপদ নামকরণ। জীব নামকরণ আমরা বলতে পারি দ্বিপদ নামকরণ, ঠিক আছে। দ্বিপদ নামকরণ বললে আমরা যে বিজ্ঞানীর নামটা আগে সবার প্রথমে আসে তার নামটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কি দ্বিপদ নামকরণের জনক, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস কি জনক। আচ্ছা, এই দ্বিপদ নামকরণ আমরা বলি, দ্বিপদ নামকরণে দুইটা জিনিস থাকে। ফার্স্টে কি থাকে আমরা মনে করি, প্রথম অংশে কি থাকে, প্রথম অংশে থাকে হচ্ছে গণ, দ্বিতীয় অংশে কি থাকে, আচ্ছা। দ্বিপদ নামকরণের প্রথম অংশে থাকে গণ, দ্বিতীয় অংশে থাকে প্রজাতি, ঠিক আছে। একটা ফর এক্সাম্পল যদি আমরা দেখি, হোমো সাপিয়েন্স, এই হোমো হচ্ছে গণ আর সাপিয়েন্স হচ্ছে প্রজাতি। ওকে, আচ্ছা। আর হচ্ছে যে আমার দ্বিপদ নামকরণ ক্ষেত্রে অবশ্যই ল্যাটিন অক্ষর লিখতে হবে। কি অক্ষর লিখতে হবে, ল্যাটিন অক্ষর লিখতে হবে। আচ্ছা, এই দ্বিপদ নামকরণে এই কিছু ইনফো জানলে তোমাদের মোটামুটি হয়ে যায়। আমি আবার যদি রিক্যাপ করি তাহলে বলবো যে দ্বিপদ নামকরণের জনকটাকে, দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের জনককে, দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আর দ্বিপদ নামকরণ কিন্তু দুইটা জিনিস আমাদের জানার প্রয়োজন, যে প্রথম অংশ লাগে হচ্ছে গণ আর সেকেন্ড অংশ লাগে হচ্ছে প্রজাতি। ওকে, এরপর আমরা যদি কিছু একটা এক্সাম্পল দেখি যে দ্বিপদ নামকরণ ক্ষেত্রে আমরা মানুষের যদি বৈজ্ঞানিক নাম লিখি, হোমো সাপিয়েন্স, হোমো হচ্ছে গণ আর প্রজাতি হচ্ছে সাপিয়েন্স, ঠিক আছে। আর আরেকটা ইনফো তোমরা অবশ্যই মনে রাখবে যে ল্যাটিন অক্ষরে আমাদের দ্বিপদ নামকরণটা লিখতে হয়। ওকে, দ্বিপদ নামকরণ ক্ষেত্রে আমরা মানুষের যদি বৈজ্ঞানিক নাম লিখি, হোমো সাপিয়েন্স, হোমো হচ্ছে গণ আর প্রজাতি হচ্ছে সাপিয়েন্স, ঠিক আছে। আর আরেকটা ইনফো তোমরা অবশ্যই মনে রাখবে যে ল্যাটিন অক্ষরে দ্বিপদ নামকরণটা লিখতে হয়। ওকে, আচ্ছা। পরের স্লাইডে যদি আমরা যাই, আমরা অবশ্যই দ্বিপদ নামকরণটা মোটামুটি বুঝতে পারছি বলা যায়। এখন একটা গুরুত্বপূর্ণ আমাকে স্লাইড দেখবো যে কি কি লেখা আছে। কিছু শাখার কথা লেখা আছে, কিছু শাখার নামের কথা কি লেখা আছে, এই শাখার নামের কথা আমরা একটু বেসিক দেখে নিব, তাইলে প্রশ্ন সামনে যে আমাদের নার্সিং এডমিশনে যে কিছু কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা সলভ করতে ইজি হবে। আচ্ছা, কি কি আছে দেখো, যে ফাইকোলজি, ফাইকো
ফিজিওলজি বলার সময় ফাইকো শব্দের অর্থ তোমরা যদি মনে রাখো যে ফাইকো, ফাইকোটা আসলে কি, ফাইকোটা হচ্ছে ছত্রাক, মানে সরি শৈবাল। আচ্ছা, ফাইকোলজি, লজি শব্দের অর্থ অধ্যয়ন করা, তাহলে শৈবাল সম্পর্কে যে আমরা অধ্যয়ন করবো এটার নাম হচ্ছে ফাইকোলজি। ওকে, আচ্ছা, এরপর মাইকো শব্দের অর্থ ছত্রাক। মাইকো শব্দের অর্থ কি, এই শব্দের অর্থ বলে একটু মনে রাখলে পড়তে ইজি হয়। মাইকো শব্দের অর্থ হচ্ছে ছত্রাক, আর লজি শব্দের অর্থ অধ্যয়ন করা, তাই মাইকোলজি শব্দের অর্থ হচ্ছে ছত্রাক বিদ্যা। ফিজিওলজি, ফিজিওলজি হচ্ছে শরীরবৃত্তীয় প্রক্রিয়া। এরপর সাইট, সাইট শব্দের অর্থ তোমরা মনে রাখবে হচ্ছে কোষ। সাইট শব্দের অর্থ কি, কোষ। তাহলে সাইটোলজি শব্দের অর্থ হচ্ছে কোষবিদ্যা। প্যালিও বোটানি হচ্ছে উদ্ভিদ ফসিল। ফসিল তো তোমরা বুঝতে পারো, হাজার হাজার বছর আগে আমরা যে আমাদের যে টেকটনিক প্লেট গুলো আছে, টেকটনিক প্লেট একটার উপর একটা উঠে গিয়ে আসলে উঠে যায়, তখন হচ্ছে যে আমাদের জানি কি যে যে গাছপালা গুলো আছে, গাছপালার উপর গুলো যে আসলে অনেক বছর পরে আসলে এগুলো এগুলো ই হয়ে যায়, গ্যাস হয়ে যায়। আর প্রাণীগুলো যে আছে টেকটনিক আরেকটা প্রাণীগুলো আছে, প্রাণীগুলো কি হয়ে যায়, প্রাণীগুলো হচ্ছে তেল হয়ে যায়। এছাড়াও কিছু উপাদান এই ফসিলের মাধ্যমে আমরা ওই যে কিছু প্রাচীনকালে ডাইনোসর বা এইসব জাতীয় হাড়-গোড় এগুলো কিন্তু পাহাড়ের ভিতরে আমরা পেয়ে থাকি। এগুলোর মাধ্যমে আমরা কি এখন এই বিবর্তন বিদ্যা আসলে এগুলো কাজে লেগে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে ইকোনমিক বোটানি, মানে অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান। অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান, ঠিক আছে, যে আমরা যে চাষাবাদ করি বা এরকম যে আসলে একটা গাছ নিয়ে কাজ করি, আসলে এই গাছটা নিয়ে যে কাজ করছি আমরা, এটাকে আসলে আমাদের লাভবান হবে না, আমাদের যে ক্ষতির কারণ হবে, এইগুলো নিয়ে যে অধ্যয়ন করা হয় যে শাখা, এর অর্থনৈতিক উদ্ভিদ বিজ্ঞান। আচ্ছা, প্লান্ট ব্রিডিং, ব্রিডিং শব্দের অর্থ কি, ব্রিডিং শব্দের অর্থ হচ্ছে যে প্রজনন, ঠিক আছে। ব্রিডিং শব্দের অর্থ কি, ব্রিডিং শব্দের অর্থ আমরা প্রজনন দেখি, প্লান্ট তো উদ্ভিদ, তাইলে উদ্ভিদের যে প্রজনন সম্পর্কে যে শাখা আলোচনা করা হয় ওটাকে বলে প্লান্ট ব্রিডিং। এরপর ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা। আমাদের দীপক নামকরণ করছে যে ট্যাক্সোনমির ভিতরে অন্তর্ভুক্ত। এরপর হিস্টোলজি, হিস্টো শব্দের অর্থ কি, হিস্টো শব্দের অর্থ হচ্ছে টিস্যু, তাহলে হিস্টোলজি টিস্যু বিদ্যা বলা যায়। এরপর হচ্ছে বিবর্তন, ইভলিউশন। আমরা একটু আগে দেখলাম যে ইভলিউশনের জনক আমরা দেখছিলাম কি, ডারউইন। আচ্ছা, এরপরে লিমনোলজি, লিমনোলজি কি জলাশয় বিদ্যা। এর পাশে অ্যাগ্রোহিস্টোলজি, এটা হচ্ছে কি ঘাস। অ্যাগ্রো তো অবশ্যই অ্যাগ্রো কি কৃষি জাতীয় কিছু, এটা তাহলে ঘাস বলা যায়। আর জেনেটিক্স বংশগতিবিদ্যা, এটা মনে রাখবা। এরপর হচ্ছে ভাইরাস, ভাইরোলজি ভাইরাস বিদ্যা। অঙ্গ প্রত্যঙ্গ, মরফোলজি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যে আলোচনা করা, মরফোলজি। এরপর হচ্ছে যে বিষ কি, টক্সিক জিনিসটা কি, বিষ জাতীয় পদার্থকে টক্সিক বলা হয় না, তাই টক্সোলজি হচ্ছে বিষ বিদ্যা। ফার্মাকোলজি হচ্ছে কি ভেষজ উদ্ভিদ বিদ্যা। এরপর হচ্ছে হর্টিকালচার উদ্যান পালন বিদ্যা, বা ওই যে চারা গাছপালা যে আমরা যে কিনে থাকি, এগুলো নিয়ে যে আলোচনা করা যে শাখায়, এইসব বিদ্যা, আসলে এই বিদ্যা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এগুলো আসলে অতটা হালকা পাতলা, যেগুলো একটু বেশি মনে রাখতে সেগুলো কি আমি বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো, এইটা একটু বেশি মনে রাখবা যে শৈবাল, ছত্রাক। এরপর হচ্ছে সাইটোলজি কোষ। এরপর হচ্ছে বংশগতি জেনেটিক্স, বাস্তু সংস্থান বিদ্যা, ফার্মাকোলজি, শ্রেণীবিন্যাস বিদ্যা, ঠিক আছে। এইসব জিনিস এই কয়টা একটু বেশি মনে রাখবা। এরপর এইগুলো কিন্তু অবশ্যই রিডিং করে রাখবা। ওকে, আচ্ছা। আর কিছু গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করা হয়েছে, দেখো যে মরফোলজি অঙ্গ সংস্থান বিদ্যা, অ্যানাটমি, এইগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যানাটমির কথা তোমাদের বাসায় আশেপাশে বা কেউ যদি মেডিকেলে পড়ে থাকে, তোমরা অবশ্যই তার কাছে অ্যানাটমির কথা শুনে থাকবে। অ্যানাটমি থেকে আমাদের শরীরে আকার আকৃতি গঠনগত বিষয় নিয়ে যে আলোচনা করা হয় যে শাখা, ওইটা হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু এটা দাগাই রাখো। শরীরের স্থান বিদ্যা, আর ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা আমি বলছিলাম খুব ইম্পর্টেন্ট। ফিজিওলজি হচ্ছে শারীরিক বিদ্যা। ইমব্রায়োলজি, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। ইমব্রায়ো শব্দ হচ্ছে ভ্রূণ, ঠিক আছে, ভ্রূণ। তাহলে ভ্রূণ সম্পর্কিত বিদ্যা হচ্ছে ইমব্রায়োলজি। এরপর কলা সংস্থান, সাইকোলজি, হিস্টোলজি।
হিস্টোলজি, টিস্যু, আমাদের টক্সিকোলজি, এগুলো মোটামুটি ইথোলজি হচ্ছে প্রাণী আচরণবিধি, ইথোলজি। এই ইথোলজি জিনিসটা আসলে কি, একটা এক্সাম্পল দিয়ে তোমরা ভালো বুঝতে পারবে যে একটা পরীক্ষা করা হয়েছিল যেখানে দেখা হয়েছিল যে একটা ঘন্টা বাজানোর পরে কুকুরটা দৌড়িয়ে আসতো আর অবশ্যই মালিকে খাবার দিত, কিন্তু একটা টাইমে ঘন্টা বাজাইছে আর খাবার দেয়নি, কিন্তু কুকুরটার কিন্তু জিব্রা থেকে লালাক্ষরণ হচ্ছিল, কুকুরটা এক্সপেক্ট করতেছিল যে খাবার দেওয়া হবে। এই যে একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টে আমরা দেখতে পেলাম যে আসলে ঘন্টার সাথে যে কুকুরের যে লালা যে ক্ষরণের যে একটা সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করা হয় আসলে প্রাণী আচরণ বিদ্যায়। ঠিক আছে, ভালো একটা এক্সাম্পল আমরা জানতে পারলাম। ওকে, আচ্ছা, আমাদের নার্সিং এডমিশনের ক্ষেত্রে যে স্লাইডটা, এই 3টা স্লাইডের মধ্যে যে স্লাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলা যায় ওই স্লাইডটা, এই স্লাইডটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা আমি একটু পড়িয়ে দিচ্ছি। দেখো যে পিসি কালচার, পিসি কালচার অর্থ কি? পিসি কালচার অর্থ হচ্ছে মাছ, মৎস্য চাষ বিদ্যা, পিসি কালচার, মৎস্য চাষ বিদ্যা, এবি কালচার, এবি শব্দের অর্থ হচ্ছে পশু পাখি। ঠিক আছে, তার পাখি পালন বিদ্যা। এপি, এপি শব্দের অর্থ মৌমাছি, তাহলে মৌমাছি পালন বিদ্যা। এছাড়া প্রন কালচার, প্রন কালচার, প্রন শব্দের অর্থ চিংড়ি। পার্ল, পার্ল হচ্ছে মুক্তা। ফ্রক, ফ্রক তো তোমরা জানোই যে ব্যাংক। পোল্ট্রি, পোল্ট্রিতে হাঁস মুরগি তোমরা জানোই। সেরি হচ্ছে কি রেশম, এটা মনে রাখবা, সেরি হচ্ছে রেশম, এটা মনে রাখা যায় না। লেক কালচার অর্থাৎ লাক্ষা চাষ বিদ্যা। আচ্ছা, আমাদের এগুলো একটু ফ্রক, ফ্রক এগুলো তো এমনিতেই মনে থাকে, বা পোল্ট্রি এগুলো মনে থাকে, সেরি মনে থাকে না, সেরিটা মনে রাখবা। সেরি হচ্ছে রেশম চাষ বিদ্যা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পিসি কালচার, এপি কালচার আর হচ্ছে সেরি কালচার, এই 3টে একটু বেশি বেশি মনে রাখবা। ঠিক আছে, আমরা ট্রাই করি কি তোমাদের পড়াগুলো কি গুছিয়ে দেওয়া, তাই আমাদের সাথে থাকলে অবশ্যই তোমাদের এডমিশন জানি সব পড়াগুলো আমরা গুছিয়ে দেবো। আমাদের সাথে থাকলে তোমাদের সব ধরনের ডিফিকাল্টিস আমরা সমাধান করার ট্রাই করবো। তাই তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের রেগুলার বেসিসের ক্লাসগুলো করবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকলে তোমাদের এডমিশন জার্নি খুবই ভালো হতে যাচ্ছে, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, আর আমরা তো তোমাদের 24 ঘন্টা 24 আওয়ার তো 24 আওয়ার তো তোমার মেন্টরিং আমাদের আছেই। ওকে, আচ্ছা, আচ্ছা, আমাদের তো কোর্স সম্পর্কে তোমরা তো দেখছোই, মামুন স্যার তোমাদের ক্লিয়ারলি বলছে যে আমাদের কি কি থাকবে অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাস হচ্ছে 5,000 টাকা আছে, ডিসকাউন্টের সাথে 2750 টাকা। আমাদের পুরো এডমিশন জানি তোমরা কি কি পাবে। দেখো, আমাদের পুরো এডমিশন জানিতে 150টার উপর লাইভ ক্লাস। তো বুঝো যে 150টার উপর লাইভ ক্লাস হলে কি পরিমাণ তোমরা ক্লাস পাচ্ছ, কি অ্যামাউন্ট অফ ক্লাস পাচ্ছ। শুধু এইটা দেখে আমরা ক্ষান্ত হইনি আসলে। আমাদের এছাড়াও আমাদের যে আগের বছরের বা রিসেন্ট যত ধরনের তোমাদের ক্লাস প্রয়োজন, এগুলো 140টা রেকর্ডেড ক্লাস তোমাদের দিচ্ছি। সর্বমোট 290টার মতো ক্লাস তুমি পাচ্ছ। তাই আশা করি আমাদের এই 290টা ক্লাস করার পরে তোমাদের এডমিশন জানি কোনো ধরনের ডিফিকাল্টিস তোমরা ফেস করবে না, বা বই পড়ে কোনো একটা না বোঝার জিনিস থাকবে না আশা করি। এরপর যদি থাকে তাহলে আমাদের 24 ঘন্টা তো মেন্টরিং সিস্টেম তো আমাদের আছেই। তাহলে বোঝো তোমরা এই 2750 টাকা তোমরা কি পরিমাণ তোমরা আমাদের থেকে এই কোর্সটা পাচ্ছ। তাই দ্রুতই তোমরা ভর্তি হয়ে যাও, আমাদের সিট কিন্তু খুবই খুবই লিমিটেড। ওকে, আচ্ছা, আচ্ছা, আমরা তো লেখাপড়া করলাম, এখন আমরা একটু কোশ্চেন সলভ করব। ওকে, আচ্ছা, জীববিজ্ঞানের প্রধান 2টি শাখা কি কি? আচ্ছা, আমি প্রথমেই বলছিলাম না জীববিজ্ঞান শাখা হচ্ছে 2টি, একটা হচ্ছে জুলজি আর একটা হচ্ছে বোটানি। ঠিক আছে, আজকে এনে দেখি তো যে উদ্ভিদ বিজ্ঞান আর হচ্ছে প্রাণী বিজ্ঞান হচ্ছে জুলজি আর বোটানি। তাহলে ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা তো বুঝতে পারছি আশা করি। এরপর ইস্ট আসলে কি? ইস্ট, আচ্ছা, ইস্টের নাম বললে আমাদের মাথায় আসে কি জানো? ইস্টের নাম বললে মাথায় আসে যে রুটি ফোলাতে সাহায্য করে, রুটি ফোলাতে সাহায্য করে। আমরা দেখছি কি যে আমাদের বেকারিতে, বিভিন্ন বেকারিতে আসলে রুটি ফোলাতে ইস্ট ব্যবহার করা। ইস্ট তাহলে আসলে কি? ইস্ট হচ্ছে একটা ছত্রাক। ঠিক আছে, ইস্ট আসলে একটা কি? ইস্ট হচ্ছে একটা ছত্রাক। ইস্ট হচ্ছে একটি ছত্রাক। ঠিক আছে, যেটাকে রুটি ফোলাইতে সাহায্য করে, এটা মনে রাখো, রুটি ফোলাতে সাহায্য করে, রুটি ফোলাতে।
আর সব থেকে বেশি যে ছত্রাকটা ব্যবহার করা হয় এটা স্যাক্কারামাইস। তাহলে আমরা ইস্ট কি ইস্ট এক জাতীয় ছত্রাক, ছত্রাকটা কি কাজে ব্যবহার করা হয় বলতো? রুটি ফোলানোর কাজে ছত্রাকটা আসলে ব্যবহার করা হয়। আর আমাদের সব থেকে বেশি ব্যবহৃত ছত্রাকটা হচ্ছে কি স্যাক্কারামাইস সিরিবিসিএ। ওকে, আচ্ছা ওকে, আমরা দেখে নিলাম। তাই ইস্ট কি ইস্ট হচ্ছে একটি ছত্রাক। আমরা বুঝলাম মোটামুটি, আমি তো বুঝতে পারছি আশা করি। দেন আমরা পরের স্লাইডে যদি যাই, আচ্ছা পরের স্লাইড হচ্ছে রূপান্তরিত মূল আসলে বলছে, রূপান্তরিত মূল সম্পর্কে বলছে। আচ্ছা, রূপান্তরিত মূলটা আসলে কি? রূপান্তরিত মূলটা হচ্ছে আমাদের যে প্রধান মূল। আমরা তো প্রধান মূল জানি, প্রধান মূলটা আসলে সাধারণ কাজগুলোই করে থাকে, ঠিক আছে? আচ্ছা, রূপান্তরিত মূলটা আসলে কি? রূপান্তরিত মূলটা হচ্ছে যে যারা হাতে লেখা বুঝতে না পারো আমি একবার বলে দিচ্ছি। দেখো, রূপান্তরিত মূলটা হচ্ছে যে প্রধান মূলটা আমাদের সাধারণ কাজ করে। প্রধান মূলটা আমাদের কি মাটি থেকে পানি সরবরাহ করে, খাদ্য ও পরিবহন করতে সাহায্য করে। কিন্তু আমাদের কিছু কিছু বিশেষ কাজ করার জন্য ওরা কি নিজেদের আকার আকৃতিটা পরিবর্তন করে, নিজেদের আকার আকৃতিটা পরিবর্তন করে। এই যে আকার আকৃতিটা পরিবর্তন করে, এদেরকে আমরা বলছি রূপান্তরিত মূল বলি। এদেরকে আমরা কি বলি? রূপান্তরিত মূল। আর রূপান্তরিত মূলের আমরা তো মোটামুটি রূপান্তরিত মূলটা বুঝতে পারলাম। আর রূপান্তরিত মূলের তোমরা হচ্ছে এক্সাম্পল গুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এক্সাম্পল গুলো মনে রাখবা, গাজর, মূলা আর মিষ্টি আলু। গাজর, মূলা আর মিষ্টি আলু। গাজর, মূলা আর মিষ্টি আলু, ঠিক আছে? যে রূপান্তরিত মূলটা আসলে কি, যে প্রধান মূলটা সাধারণ কাজগুলোই করবে, কিন্তু কিছু কিছু বিশেষ কাজ করার জন্য কি হবে, কিছু কিছু বিশেষ কাজ করার জন্য হচ্ছে যে মূলটা নিজের আকার আকৃতি পরিবর্তন করবে, চেঞ্জ করবে। ওকে, এই মূলগুলোকে আমরা কি বলি? রূপান্তরিত মূল বলি। এই মূলগুলোকে আমরা রূপান্তরিত মূল বলি। আর রূপান্তরিত মূল যে আছে, এগুলোর এক্সাম্পল গুলো তোমরা একটু মনে রাখবা। গাজর, মূলা আর মিষ্টি আলু। গাজর, মূলা আর মিষ্টি আলু। আচ্ছা, আমরা একটু দেখি তো গাজর, মূলা, মিষ্টি আলুর মধ্যে এক্সাম্পল গুলো কোনটা আছে। দেখো, মিষ্টি আলু আছে, তাইলে মিষ্টি আলু হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাইলে আমরা কি রূপান্তরিত মূল কি, রূপান্তরিত মূলের এক্সাম্পল গুলো সম্পূর্ণ দেখলাম না? আচ্ছা, ওকে, আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, অসবুজ উদ্ভিদ কি? অসবুজ উদ্ভিদটা আসলে কি? অসবুজ আমরা যদি একটু দেখি, যে আমরা একটু আগে আমরা দেখছিলাম না যে ইস্ট নিয়ে কথা বলছিলাম। ছত্রাকের যদি আমরা একটু দেখি, ছত্রাক আসলে কি? ছত্রাক হচ্ছে ছত্রাকের কথা যদি আমরা বলি, ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিল বিহীন অসবুজ উদ্ভিদ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কমেন্ট আমি একটু দেখে নিতে দাও, কি অবস্থা তোমাদের, বুঝতে পারছো কিনা? আচ্ছা,
ছত্রাক হচ্ছে ক্লোরোফিল বিহীন, এদের ক্লোরোফিল নাই, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, আর অসবুজ উদ্ভিদ। ঠিক আছে, তাই এদিকে বলছে অসবুজ উদ্ভিদ কোনটা? অসবুজ উদ্ভিদ হচ্ছে যে ছত্রাক। অসবুজ উদ্ভিদ কি হচ্ছে? ছত্রাক। ঠিক আছে, এই জায়গায় শৈবাল কিন্তু সবুজ ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ। পরের স্লাইডে গেলে আমরা দেখতে পাবো কি? পরের স্লাইডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মৌমাছি পালন বিদ্যাকে আমাদের কি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এবি শব্দের অর্থ কি জানো? এবি তোমরা শুনছো না, বিমান বা এরকম। এবি হচ্ছে শব্দের অর্থ হচ্ছে পশু পাখি, পাখি জাতীয় বিদ্যা, যে পাখি জাতীয় যে পালন বিদ্যা, এইটা হচ্ছে এপিকালচার। ঠিক আছে, এপি হচ্ছে মৌমাছি নিয়ে আলোচনা করা। আমরা মৌমাছি কি এপিস ইন্ডিকা জানি না? এপিস ইন্ডিকা, ওই নাম থেকে আমরা মনে রাখবো যে এপিস ইন্ডিকা থেকে এপিকালচার। এপিস ইন্ডিকা থেকে আমরা বলবো এপিকালচার, যে মৌমাছি। পিসি কালচার, মৎস্য চাষ। পিসি মানে কি? মৎস্য চাষ, মাছ চাষ। সেরি শব্দের অর্থ হচ্ছে রেশম। আচ্ছা, তাহলে মৌমাছি পালনবিদ্যা এপিকালচার। এপিকালচার হচ্ছে পাখি পালনবিদ্যা হচ্ছে এপিকালচার। এবার আমরা মৌমাছির বৈজ্ঞানিক নাম কি জানি? অ্যাপিস ইন্ডিকা। থেকে এপিকালচার আমরা মনে রাখবো। পিসি কি? মাছ চাষ বিদ্যা কি? পিসিকালচার। আর সেরিকালচার হচ্ছে রেশম বিদ্যা। ঠিক আছে, তাহলে মৌমাছির অ্যান্সারটা কি হবে দেখি। মৌমাছির এপিকালচার, মৌমাছি থেকে এপিকালচার। ওকে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। চারটাই কিন্তু আমরা অপশন আমরা দেখলাম। আমরা সবসময় কি মেইনটেইন করার ট্রাই করি কি আমাদের যে শুধু আমরা সলভ করব না, আশেপাশের রিলেটেড যত ধরনের ইনফো আছে, যত ধরনের এমসিকিউ আসতে পারে, ওগুলো আমাদের সলভ করাই। এইরকম কিছু সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য কিন্তু তোমরা উল্লাস ক্লাসে পাবে, তাই অবশ্যই তোমরা কি দ্রুততার সাথে এনরোল করে নাও। ঠিক আছে, আচ্ছা। মানুষ স্যার তো তোমাদের এই কোর্স নিয়ে অনেক কিছুই বললেন। এরপর যদি কিছু তোমাদের জানলেন, অবশ্যই তোমরা কি আমাদের ইনবক্সে বলবে বা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা, আমাদের মাঝে কিন্তু কাব্য মিত্রকে দেখা যাচ্ছে। কাব্য মিত্র, তুমি কি অবস্থা? তোমার শরীরের কি অবস্থা? কি ভালো আছে? তুমি একটু অসুস্থ ছিলা শুনছিলাম, আশা করি এখন মোটামুটি ভালো আছো। আর আমাদের মাঝে এখন আর একজন এমডি আব্দুল্লাহ স্যার। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আরো আছে মায়াবতী নামে একজন, এবার শঙ্কর বিশ্বাস। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের ক্লাসগুলো করে অবশ্যই ক্লাসগুলো ছড়িয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়া আরো একজন আছে হচ্ছে সুবর্ণা মজুমদার আছেন, সুবর্ণা মজুমদার আপু আছেন, জনি সরকার। ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্টোমোলজি, ঠিক আছে, অ্যান্টোমোলজি সম্পর্কিত বিদ্যা কি? আমরা আমরা কি দিচ্ছি? কি আমরা কি পিঁপড়া জানি? শব্দের অর্থ কি? আমরা কি পিঁপড়া জানি না? পিঁপড়া। আচ্ছা, পিঁপড়া এই জায়গায় কোথায় আছে? আমরা একটু দেখি পিঁপড়া এই জায়গায় কোথায় আছে। পিঁপড়া এই জায়গায় আছে কীট পতঙ্গের সাথে, একটা পিঁপড়া যায় না। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে যে কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা। একদম ইজি না? আমাদের একদম বুঝতে পারতেছি না। শঙ্কর বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। অ্যান্সার গুলো লিখে দিচ্ছে। আসলে এরকম সাপোর্ট করলে আসলে খুবই ভালো লাগে। এরকম যদি অগ্রসর স্টুডেন্ট থাকে খুবই ভালো লাগে। এরপরে বায়োলজি শব্দের
বায়োলজি শব্দের প্রবর্তক কে? বায়োলজি শব্দের প্রবর্তক, ঠিক আছে, 4টা নাম দেয়া আছে। বায়োলজি শব্দের প্রবর্তক কে বলা আছে? ফার্স্ট অ্যারিস্টটলকে আমরা কি জানি? অ্যারিস্টটলকে আমরা জানি যে জীববিজ্ঞানের জনক। আচ্ছা, আর কার্ল আগস্ট বেয়ার। এখন কি মাস চলতেছে বলতো? আগস্ট মাস না? আগস্ট শুনে আসলে আগস্ট মাসের কথা মনে পড়ে গেল। আচ্ছা, 5ই আগস্ট বা এরকম সামথিং। যাই হোক, 5ই আগস্ট কিন্তু আবার জুলাই ভিতর মানুষ ফেলে। যাই হোক, রাজনৈতিক আলাপ আলোচনা আমরা না করি, ঠিক আছে। কার্ল আগস্ট বেয়ার কি প্রথম বায়োলজি শব্দের প্রবর্তক? বায়োলজি শব্দের প্রবর্তক। আচ্ছা, যা ল্যামার্ক, ঠিক আছে, ওনার নামটা কিন্তু ল্যামার্ক ছাড়াও আরো দুই লাইন অনেক বড় একটা লাইন, 8-10টা লাইন হবে। আর ল্যামার্ক শুধু আমি লিখছি যেন না বইয়ে যায়, ওনার একটা নাম লিখলে পুরো বইয়ে যাওয়ার কথা, স্লাইড। আচ্ছা, উনি কি করেছেন? উনি আধুনিক বিবর্তনবাদের জনক। আধুনিক আর অ্যান্টনি ভন লিউইনহুক, আমরা আগের ক্লাস কি পড়ছিলাম? অ্যান্টনি ভন লিউইনহুক কি জীবিত কোষ দেখতে পান? জীবিত কোষ দেখতে পান। আচ্ছা, ওকে, আমরা একটু দেখি যে বায়োলজি শব্দের প্রবর্তকের ক্ষেত্রে এমসিকিউ সলভ করতেছিলাম। 4টা অপশন কি কি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি? অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। এরপর হচ্ছে কার্ল আগস্ট বেয়ার কি? উনি হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক। আর ল্যামার্ক কি? আধুনিক বিবর্তনবাদের জনক। বিবর্তনবাদের জনক আমরা ডারউইনকে লিখছিলাম, কিন্তু আধুনিক বিবর্তনবাদের জনক কি? যা ল্যামার্ক। এরপর অ্যান্টনি ভন লিউইনহুক কি? প্রথম জীবিত কোষ দেখতে পান। ঠিক আছে, আচ্ছা, এগুলোকে আমরা দেখলাম। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে বলতো? অ্যান্সারটা হচ্ছে কার্ল আগস্ট বেয়ার। ওকে, দাঁড়াও, খুবই ইজি একটা কোশ্চেন, তোমরা নিজেরাই সলভ করতে পারবে। আমি দ্বিপদ নামকরণের সময়, এক্সাম্পলের সময় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে হচ্ছে মানুষের বৈজ্ঞানিক হোমো সাপিয়েন্স। প্রথমটা হচ্ছে গণ, সেকেন্ডটা হচ্ছে প্রজাতি। ওকে, আচ্ছা, কোনটি এককোষী প্রাণী? ঠিক আছে, এককোষী প্রাণী হচ্ছে অ্যামিবা। যাদের কি কোষ বিভাজন হয় বলতো? অ্যামিবার ভিতর অ্যামাইটোসিস। কোষ বিভাজন পাওয়া যায়। কোষ বিভাজন আমরা দেখতে পারি অ্যামিবার ভিতরে, এককোষী জীব। আচ্ছা, বাদুর কোন ফুলের পরাগায়ন ঘটায়? পরাগায়ন কি মেইনলি হচ্ছে এক ফুলের পরাগ রেণু অন্য ফুলের গর্ভাশয়ে স্থানান্তরিত করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা পরাগায়ন বলি। পরাগায়ন আমরা কয় ভাগে ভাগ করি? পরাগায়নকে আমরা কিন্তু 2টা ভাগে ভাগ করি, স্বপরাগায়ন আর পরপরাগায়ন। স্বপরাগায়নটা আসলে কি? স্বপরাগায়নটা হচ্ছে যে একটা গাছের দুইটা ফুলের ভিতর যখন পরাগায়ন ঘটে, সেই পরাগায়নকে আমরা বলি স্বপরাগায়ন। আর যদি 2টা গাছের ভিতর যদি ঘটে, তাহলে সেটাকে পরপরাগায়ন বলি। আচ্ছা, আমরা মোটামুটি পরাগায়ন সম্পর্কে তাহলে হালকা পাতলা কিছু জানতে পারলাম। ওকে, এখন পরাগায়ন যদি আমরা এমসিকিউটা সলভ করি, বাদুর কোন ফুলের পরাগায়ন ঘটায়? বাদুর হচ্ছে মেইনলি হচ্ছে পরপরাগায়ন ঘটায়। আর হচ্ছে জংলি কলা গাছে। মনে রাখবো, জংলি কলা গাছে বাদুর ফুলের পরাগায়ন ঘটাতে দেখা যায়। ওকে,
এরপর হচ্ছে নিচের কোনটি মৌলিক উপাদান মাটি থেকে সব থেকে বেশি পাওয়া যায়? মাটিতে সব থেকে বলতো, বাতাসে সব থেকে বেশি পাওয়া যায় এরকম কোন উপাদান বলতো? আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে দ্রুতই জানাও, আমি এই এমসিকিউটা সলভ করে দিচ্ছি। যে নিচের কোনটি মৌলিক উপাদান সব থেকে বেশি? নাইট্রোজেন। কি নাইট্রোজেন? নাইট্রোজেন কি প্রক্রিয়ার মাধ্যমে আসলে উদ্ভিদ সংগ্রহ করে? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রোজেন তো আসলে সংগ্রহ মাটি থেকে সংগ্রহ করে থাকে। ওকে, আচ্ছা। এছাড়া উদ্ভিদের মৌলিক উপাদান মাটি থেকে কি? এটা হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, অ্যারিস্টটল নিয়ে আমরা একটু লেখাপড়া করবো। অ্যারিস্টটল হচ্ছে অ্যারিস্টটল নিয়ে তো আমরা প্রথমে একটু হালকা পাতলা লেখাপড়া করেছিলাম যে অ্যারিস্টটল আসলে কি। অ্যারিস্টটল হচ্ছে আমাদের দেখছিলাম যে জীববিজ্ঞানের জনক। এছাড়াও কি আমরা একটা কিসের জনক দেখছিলাম? এছাড়া জীববিজ্ঞান ছাড়া আর কি কি দেখছিলাম তোমরা কমেন্ট বক্সে একটু জানাও তো, বলো তো। আচ্ছা, অ্যারিস্টটল নিয়ে আমরা বলি। অ্যারিস্টটল হচ্ছে একজন গ্রিক। একজন গ্রিক দার্শনিক ও জীববিজ্ঞানী। উনি কি? জীববিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানের জন্য। প্রথম কি করছেন? রক্তযুক্ত ও রক্তবিহীন আর কি করছেন? 500-এর বেশি প্রাণী গবেষণা করছেন। 500-এর বেশি পাঁচশোর বেশি প্রাণী নিয়ে গবেষণা করছেন। আমি অ্যারিস্টটল নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, তাহলে আমাদের ফার্স্টে কি বলতে হবে? যে উনি একজন গ্রিক দার্শনিক ও জীববিজ্ঞানী। ওকে, উনি কি? উনি জীববিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এছাড়াও আর্টস এর বা আমরা যদি দেখি আর্টস এর অনেক দর্শন, এইসব বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে উনি জনক। এছাড়া উনি কি করছেন? উনি হচ্ছে রক্তযুক্ত আর রক্তবিহীন প্রাণীদের প্রথম শ্রেণী বিন্যাস করেন। আর 500-এর বেশি প্রাণী উনি গবেষণা করছেন আর গবেষণাপত্র বের করেছেন। ওকে, আচ্ছা, আমরা একটু দেখলাম যে অ্যারিস্টটল আসলে কি কি কাজগুলো উনি করেছিলেন। এগুলো সিগনিফিকেন্ট কাজগুলোর ভিতরে এগুলো হচ্ছে অন্যতম। ওকে, আচ্ছা, ইবনে সিনা নাম শুনলে তোমাদের আসলে ডায়াগনস্টিক সেন্টারের কথা নাম মনে পড়ে। তাহলে তোমরা এটা ডায়াগনস্টিক সেন্টার নাম মনে পড়াটা আসলে স্বাভাবিক। অবশ্য ওনার এই জন্যই নাম করা হয়েছে। উনি কি? একজন পারস্য চিকিৎসা বিজ্ঞানী। আচ্ছা, ওনার উল্লেখিত একটা গ্রন্থ আছে, গ্রন্থ নাম দ্য ক্যানন অফ মেডিসিন। দ্য ক্যানন
অফ মেডিসিন। দ্য ক্যানন অফ মেডিসিন, এটা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা আছে এই একটা গ্রন্থ। এটা কিন্তু আমাদের চিকিৎসা বিজ্ঞানে খুবই খুবই সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখছে। তা তোমরা আসলে ক্যানন অফ মেডিসিন এটা আসলে অন্য মানে আমাদের বলা যায় যে উনি উনি চিকিৎসা বিজ্ঞান খুবই খুবই ভালো একটা কন্ট্রিবিউট করছেন। এর জন্য ওনাকে চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ বলা হয়। ঠিক আছে, আমরা এতটুকু জানলেই হবে যে কি উনি একজন পারস্যের দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানী। ওনার উল্লেখিত একটা গ্রন্থের নাম উল্লেখিত একটা গ্রন্থের নাম দ্য ক্যানন অফ মেডিসিন। আর হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের ওনার পথিকৃৎ বলা। তোমরা অবশ্যই কিন্তু খাতা কলম নিয়ে নোট করে নিবে, আসলে নাহলে কিন্তু তোমার মূল ভুলে যেতে পারো। ঠিক আছে, অবশ্যই খাতা কলম নিয়ে নোট করে নাও। আর অবশ্যই তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, জানাও। আচ্ছা, এটা আমরা এখন অন্য স্লাইডে যাচ্ছি। দেখো, আচ্ছা, লুই পাস্তুর কি? আচ্ছা, উনি একজন ফরাসি রসায়নবিদ ও জীববিজ্ঞানী। উনি একজন কি ফরাসি রসায়নবিদ ও জীববিজ্ঞানী। আর উনি কি পাস্তুরাইজেশন প্রক্রিয়া উদ্ভাবন করেন। পাস্তুরাইজেশন প্রক্রিয়া আবিষ্কার করেন। আচ্ছা, তোমরা বলতে পারো যে স্যার পাস্তুরাইজেশন প্রক্রিয়া আসলে কি? পাস্তুরাইজেশন প্রক্রিয়াটা হচ্ছে যে প্রথম আমরা কি কিছু নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কি একটা জিনিসকে আমরা গরম করি বা তাপ দিই, এরপরে আমরা আবার ঠান্ডা করি। এর মাধ্যমে আমাদের কি হয়, আমাদের রোগ জীবাণুগুলো মারা যায়। আর হচ্ছে অনেক দিন পর্যন্ত তার আসলে ভালো থাকে, খাবারটা ভালো থাকে। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে পাস্তুরাইজেশন। আর যে প্রক্রিয়াটা আবিষ্কার করেছেন ওনার নাম কি? লুই পাস্তুর। ওকে, এবার উনি কি প্রথম র্যাবিস অ্যানথ্রাক্স এর টিকা আবিষ্কার করেন। আর এর জন্য এত কিছু কাজের জন্য ওনাকে আধুনিক জীবাণু বিজ্ঞানের জনক বলা হয়। আধুনিক জীবাণু বিজ্ঞানের জনক বলে। আমরা কি লুই পাস্তুর সম্পর্কে কি জানলাম? উনি একজন ফরাসি রসায়নবিদ ও জীববিজ্ঞানী। উনি পাস্তুরাইজেশন প্রক্রিয়াটা প্রথম আবিষ্কার করেন। উনি হচ্ছে প্রথম র্যাবিস আর অ্যানথ্রাক্স এর টিকা আবিষ্কার করেন উনি প্রথম। আর এত কিছু কাজের জন্য উনি আধুনিক হচ্ছে জীবাণু বিজ্ঞানের জনক। এতটুকু আমরা ইনফো জানলেই আমাদের হবে। ওকে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই নোট করে না বা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি পাশে সরে যাচ্ছি। আচ্ছা, ওকে,
এরপরে স্লাইডে যদি আমরা যাই, আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু একজন খুবই জনপ্রিয় চিকিৎসা বিজ্ঞানী। কোন দেশের এটা? স্কটিশ, মানে স্কটল্যান্ডে, ঠিক আছে। স্কটিশ চিকিৎসা বিজ্ঞানী, উনি ওনার অন্যতম সিগনিফিকেন্ট কাজ হচ্ছে পেনিসিলিন আবিষ্কার। পেনিসিলিন আবিষ্কার, যেটা হচ্ছে পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন। পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনের জন্য উনি 1945 সালে নোবেল পুরস্কার পান। আচ্ছা, ওনার কাছ থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট ডাটা দেখবো? যে আলেকজান্ডার ফ্লেমিং একজন স্কটিশ চিকিৎসা বিজ্ঞানী। উনি প্রথম পেনিসিলিন আবিষ্কার করেন, যেটা পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন। আর 1945 সালে এই কাজের জন্য উনি নোবেল পুরস্কার পান। ওকে, আচ্ছা, আমরা দেখলাম। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা যারা দেখতেছো। আচ্ছা, আচ্ছা, আমরা এতক্ষণ সহ্য করলাম। আমরা একটু তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা অ্যান্সারটা কি হবে, অবশ্যই দ্রুত জানাও। প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন, দেখো তোমরা যারা দেখতেছো। আচ্ছা, প্রাণী বিজ্ঞানের জনককে? অবশ্যই এটা তো ভুল করা যাবে না, অবশ্যই অ্যারিস্টটল। অ্যারিস্টটল নিয়ে দাঁড়াও। কি অ্যারিস্টটল? অ্যারিস্টটল, এটা অবশ্যই আমরা পারবো। ইজি, একদম ইজি কোশ্চেন। ইবনে সিনা কে ছিলেন? অবশ্যই ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসক। একজন চিকিৎসক, এটা তোমরা এমনিতেও পারতে, না পরে দিলেও পারতে, কারণ ডায়াগনস্টিক সেন্টার তোমরা ইবনে সিনা অনেক নাম শুনে থাকছো। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। এরপরে কি আছে দেখো, অ্যানাটমি জনক। অ্যানাটমি আমরা কি দেখছি? আমাদের শরীরে আকার আকৃতি গঠন নিয়ে যে আলোচনা করা হয়, ঠিক আছে। এই অ্যানাটমি জনক হচ্ছে ভ্যাসালিয়াস। ভ্যাসালিয়াস, ঠিক আছে। ডাক্তার ওই যে পড়ছে ভ্যাসালিয়াস। ওকে, এরপর পরের স্লাইডে আমরা যদি যাই, জলাতঙ্ক টিকার আবিষ্কারক কে? জলাতঙ্ক টিকার আবিষ্কারক হচ্ছে লুই পাস্তুর। আচ্ছা, দেখছো র্যান্ডমলি দাগ পড়ে যাচ্ছে। লুই পাস্তুর। ওকে, আমরা দেখলাম না। এরপরে পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে বিভিন্ন বিজ্ঞানের কন্ট্রিবিউশন পড়তে গিয়ে আমরা এই এমসি গুলো মোটামুটি বেসিক থেকে সলভ করে ফেলছি। এখন তাই তোমরা দেখলেই সলভ করতে, দেখে অ্যান্সার করতে পারবে। দেখো যে পেনিসিলিন আবিষ্কার কি? পেনিসিলিন কি পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভ্যাকসিন, যে আবিষ্কার করেছেন কে? ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, আমাদের 1 ঘন্টার ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা একদম আমাদের লাস্ট স্লাইডে এসে পড়ছি। এই ক্লাসের মাধ্যমে তোমরা অবশ্যই আমাদের ক্লাসের মাধ্যমে অবশ্যই তোমরা বুঝতে পারছো কি পরিমাণ কন্টেন্ট বা কি পরিমাণ আমরা পড়াই, বা আমাদের তোমাদের ক্লাস নিয়ে আমরা হিন্দু পরিমাণ আসলে আমরা কম্প্রোমাইজ করিয়ে। তাই অবশ্যই তোমরা আমাদের সাথে যত দ্রুততা সম্ভব আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অবশ্যই লিমিটেড সিরির ভিতরে ভর্তি হয়ে নাও। আর আমাদের দেখো আমাদের অনলাইন কোর্সের ফি কিন্তু খুবই কম রাখা হচ্ছে, ডিসকাউন্টের মাত্র 2750 রাখা হচ্ছে। এটা কিন্তু এরকম থাকবে না, আমরা যে কোনো সময় ডিসকাউন্ট আমরা উঠিয়ে নিতে পারি। এই
এই সুযোগটা, এই স্বল্প সময় সুযোগ তোমাদের লুফে নেওয়া উচিত আমরা আশা করি। আর মামুন স্যার কিন্তু তোমাদের কম টাকার ভিতরে হিউজ পরিমাণ, এবার বলা যায় স্যার কিন্তু লস করে দিচ্ছেন, এই হিউজ পরিমাণ তোমাদের অনেক কিছু দিচ্ছেন, অনেক প্রোডাক্ট দিচ্ছেন আমাদের। আমরা খুব নতুন বুক তোমাদের জন্য, স্পেশাল বুক গুলো তৈরি করছি। এছাড়াও তোমাদের ক্লাস তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ম্যাটেরিয়ালস আমরা তোমাদের দিচ্ছি অনলাইন অফলাইন সব জায়গাতে। তাই তোমরা দ্রুততার সাথে এই আমাদের ক্লাস ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য বেস্ট বেস্ট জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? আর আচ্ছা, আমরা তোমাদের জন্য এডমিশন লাস্ট দিন পর্যন্ত হচ্ছে যে তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, তোমাদের কথা ভাববো, তোমাদের কিভাবে তোমাদের এই কঠিন জার্নিটা তোমাদের সহজ করা যায়, ঠিক আছে? আর তোমাদের জন্য শুধু আমাদের সাথে যুক্ত হতে হবে, আমাদের একটু সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে। দেখবা আমাদের একসাথে আমরা এডমিশন জার্নিটা অসাধারণ হতে যাচ্ছে, অসাধারণ। তোমরা শুধু আমাদের উপর একটু ট্রাস্ট করো, আমাদের সাথে থাকো। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে মেনশন করে দেবে। অবশ্যই উদ্ভাস ক্লাসের কথা সবাইকে জানিয়ে দিবে, ঠিক আছে? এই যে তোমাদের যে এত এত কিছু তোমাদের কন্টেন্ট আমরা দিচ্ছি, এটা ফ্রেন্ডদের জানিয়ে দিলে অবশ্যই কিন্তু তার ফ্রেন্ডরা কিন্তু এই এডমিশন জার্নির যুদ্ধে অনেকটুকু এগিয়ে যাবে, ঠিক আছে? আশা করি তো আজকে আমাদের বায়োলজি লেকচার সিরিজ সেকেন্ড ক্লাস তোমরা সবকিছু বুঝতে পারছো। এরকম আমাদের রেগুলারিটি আমরা মেনটেন করবো, কনসিস্টেন্টলি মেনটেন করবো। তোমরাও আমাদের একসাথে আমাদের কনসিস্টেন্টলি মেনটেন করে আমাদের পাশে থাকবে, সাথে থাকবে। আসসালামু আলাইকুম।